ওয়াড়া থেকে মুম্বাই আসা বাসগুলোকে আবার ওয়াড়াতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত করো। শম্ভু, তাড়াতাড়ি গাড়ির কাছে পৌঁছো। আরে ভাই, শান্তিতে একটু খেতে দেয় না, যখনই সময় হয় ডেকে দেয়। হ্যাঁ, এই এক্ষুনি দাদা, তো চিপস চেক নেবে, করে চিপস? গেলাম, আবার কি হলো যে ডেকে দিলে? আরে বাক্সটা করতে গেল, আমি তো সব মাল নামিয়ে দিয়েছিলাম। আর যদি রেখেইছিস তাহলে একটু ভালো করে তো রাখবি। হ্যাঁ, কি আছে দেখি। আরে বাবা, ওরে বাবারে, এত ভারী! এর কি আছে রে এর মধ্যে? আরে রাজু ভাই, রাজু ভাই, কি হয়েছে নাকি? একটু একটু ওপরে আয় তো। আরে এই ট্রাঙ্কটা করতে গেলো এখানে আবার? আরে আমি কি করে জানবো ভাই, কেউ রেখে গেছে এখানে? আচ্ছা, নিচে নামিয়ে দিই, চলো আরে এটাকে। কি নিচে নামাবো? আরে যদি কারোর হয়ে থাকে তাহলে ফেরত দেবো কি করে? তারপর আয়, দুজনে মিলে এটাকে একটু এগিয়ে দিই, বেশ ভারী আছে। আয়, দেখে আসিস, দেখে আসিস। হ্যাঁ হ্যাঁ, আয়, লাগা। ইরে বাবা, বাবা রে, এত ভারী কেন রে? এর মধ্যে কি পাথর আছে নাকি? আরে বাপরে, কি আছে কি এর ভেতরে গো? এই, হ্যাঁ, আছেটা কি বলতো? নাও জল খাও। ট্রাঙ্কটা তুমি পেয়েছিলে না? না না, আমি না, ও পেয়েছিল। হ্যাঁ, কিন্তু লাস্টটা তো আমরা একসাথেই দেখেছিলাম। আরে ম্যাডাম যে জিজ্ঞেস করছেন আমি তারই উত্তর দিচ্ছি। সবার প্রথমে ওপরে তো তুই গিয়েছিলি, আমি তো পরে পিছন দিক থেকে উঠলাম। হ্যাঁ, তো আমি আগে ছিলাম মানে কি? আমি ওখানে কিছু করেছি নাকি? কে বলেছে তুমি কিছু করেছো? যা দেখেছো সেটাই বলো। আমি কিছু জানি না ম্যাডাম, যে ওই বাক্সটা ওখানে কিভাবে গেল, কে রেখেছে, কখন রেখেছে। একটা অ্যানাউন্সমেন্ট হলো যে বাস ছেড়ে দেবে, একবার মালগুলো চেক করে নাও। তখন আমি ওখান থেকে এলাম, আর আমি তারপর উপরে উঠে দেখলাম বাক্সটা ওখানে আগে থেকেই রাখা। কিন্তু আমি কিন্তু আগেই সব মাল নামিয়ে নিয়েছিলাম। তার মানে কোন প্যাসেঞ্জার রেখেছে সেটা জানো না? স্যার, ইউজুয়ালি যেমন কন্ডাক্টর জিনিসপত্র ওপরে লোড করে, তখন বাক্সের ওপরে হয় সিট নাম্বার বা নাম লিখে রাখে। কিন্তু এই বক্সটা দেখুন স্যার, কোনো কিছুই তো লেখা নেই। এর মানে তো এটাই হলো না পঙ্কজ, ও এই বাসটাকে ব্যবহার করেছে শুধুমাত্র লাশটাকে ফেলার জন্য। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ও যদি মনেই করেছিল যে লাশটাকে সহজে কেউ দেখতে পাবে না, তাহলে ওর উচিত ছিল যে লাশটাকে এমন জায়গায় ফেলা যেখানে কেউ দেখতে পাবে না। এখানে বাসের ওপরে কেউ না কেউ তো দেখে নেবেই। পঙ্কজ, একটা কাজ করো, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আর এখানে যত প্যাসেঞ্জার আছে না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করো, হয়তো কেউ দেখেছে এই ট্রাঙ্কটাকে এখানে রাখতে। স্যার, পুরবি, স্যার, স্টেশন মাস্টার কাছে জিজ্ঞাসা করো এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর কে ছিল, ডাকো ওদের। বাবু, এই বাসের ড্রাইভার আর কন্ট্রাক্টরকে আমিও চিনি। গাড়িটা আপনার নাকি? হ্যাঁ, আসলে মনে হলো যেন গাড়িটা পাঞ্চার হয়ে গেছে, তাই একটু চেক করতে নেমেছিলাম। আর একটু সব ঠিক আছে তো দাদা? হ্যাঁ, আসলে মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছেন, তাই থেমে গেলাম। কিছু হেল্প লাগবে নাকি? না না, সব ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ। ওকে।
বাসটা আজকে তুমি চালিয়ে নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, আমি এনেছিলাম, ওয়াড়া থেকে চালিয়ে এনেছি। ওই বাসের ওপর যে ট্রাঙ্ক রাখা ছিল ওটা কে রেখেছে দেখেছো? স্যার আসলে ওই লাগেজের বিষয়টা ও দেখে স্যার। রাস্তাতে তো কেউ রাখিনি স্যার, যদি রাখতো তাহলে আমি চক দিয়ে প্যাসেঞ্জারের নাম লিখে নিতাম স্যার লাগেজের গায়ে। স্যার হ্যাঁ, স্যার বাসের যে মেইন গেট সেখানে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, স্যার বাস যখন ভেতরে এসেছিল তখন কোনো ট্রাঙ্ক ছিল না। কি? এই দেখুন, বাকি সব জিনিসপত্র রয়েছে কিন্তু ট্রাঙ্কটা নেই। তার মানে স্যার যখন বাসটা এখানে এসেছে তারপরে কেউ ট্রাঙ্কটা রেখেছে ওর উপরে। এই বাসটা এখানে পার্ক করার আগে কোথায় পার্ক করেছিল? স্যার ওখানেই, যেখানে এখন দাঁড়িয়ে আছে। আমাদের জায়গাটা ফিক্স থাকে স্যার, রোজ এখান থেকে চালিয়ে নিয়ে যায় আবার এখানেই রিটার্ন করে। পঙ্কজ, এই পার্কিং এর ফুটেজ? ব্লাইন্ড স্পট স্যার, ওখানে কোনো ক্যামেরা নেই। তার মানে জানাই যাবে না যে ট্রাঙ্কটা কে রেখেছিল। ট্রাঙ্কটা বাসের উপর কে রেখেছে এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু বাস স্টেশনের মেন এন্ট্রিতে দেখা যাবে। ভেতরে তো ওখান থেকেই এসেছে। আমি বাকি সিসিটিভি ক্যামেরাগুলো চেক করছি স্যার, কোথাও না কোথাও তো পেয়েই যাব। ঠিক আছে, যাও। আচ্ছা সালুকে, তুমি কি জ্যোতিষী হয়ে হাতের রেখা দেখছো? আরে ভাই, তুমি কি একটু শান্তিতে থাকতে পারো না? আমি তো 2 ঘন্টা বাদে ডেকেছিলাম। দেখো সালুকে, আমাদের যদি বিশ্রাম নেওয়ার ব্যাপার থাকতো না তাহলে গার্ডেনে ঘুরে আসতাম, এখানে আসতাম না। 2 ঘন্টা হয়ে গেল এখনো কিচ্ছু পাওনি তুমি? পেয়েছি। তাহলে দেখাও না, বলো। বলছি ভাই, এর মৃত্যু হয়েছে 3 দিন আগে। 3 দিন? এর বডি থেকে কিছু পেলেন যাতে একে শনাক্ত করা যায়? কোনো আঘাতের চিহ্ন বা কোনো ট্যাটু, যে কোনো কিছু? না ভাই, কিছুই পাওয়া যায়নি, একদম ক্লিন আছে। এমনকি ওর জামায় যে ট্যাগটা ছিল সেটাও সরিয়ে দিয়েছে। ও মাই গড। এসো দেখাচ্ছি। এই দেখো বস, এইখানে ট্যাগ ছিল, সরিয়ে দিয়েছে। আর এই দেখো, এই জিন্স, এখানে ট্যাগ ছিল, এখানে ট্যাগটাও সরিয়ে নিয়েছে। অদ্ভুত ব্যাপার, লাশটাকে শনাক্ত করার জন্য সামান্য কোনো সূত্রও রেখে যায়নি ওরা। ভীষণ চালাক ওরা। একদম ঠিক। কিন্তু কিন্তু কি? স্যার আপনার পুরনো অভ্যেস আছে, অন্ধকার গলিতে ছেড়ে দিয়ে কিন্তুতে এসে আটকে যান আর তারপর নতুন একটা রাস্তা বের করেন। আরে এত বছর ধরে আপনার সঙ্গে কাজ করছি, একদম প্রেডিক্টেবল হয়ে গেছেন আপনি। আচ্ছা, আমার সঙ্গে সময় কাটিয়েছো নাকি? কিন্তু হ্যাঁ, কিন্তু এমনিতে অভিজিৎ, এই বারে তুমি একদম ঠিক। এই কেসটায় বাট কিন্তু লেকিনের কোনো জায়গা নেই, কারণ ফোনিয়ার ট্যাগগুলো তো সরিয়ে দিয়েছে, কিন্তু এই কাপড়গুলো ধুতে ভুলে গেছে। ধোয়নি তো কি হয়েছে? আরে যদি এই পোশাকগুলো ধুয়ে ফেলতো তাহলে এই পোশাক থেকে যে ডিসইনফেক্টেন্টের প্রমাণ পেয়েছি সেগুলো পাওয়া যেত না। স্যার ডিসইনফেক্টিং স্প্রে যেটা আমরা ঘরে ইউজ করি। না পুরবি, ওটা ওই সাধারণ জিনিস নয়, এটা বিশেষ ধরনের ডিসইনফেক্টেন্ট যেগুলো এয়ারলাইন্সে ব্যবহার করা হয় নিজেদের এয়ারক্রাফটগুলো ডিসইনফেক্ট করার জন্য, মেনলি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, যাতে কোনো ধরনের ভাইরাস, কোনো জীবাণু বেঁচে না থাকে। তার মানে সালুকে, তোমার কথা শুনে মনে হচ্ছে এই যে এই লোকটা যার লাশ পড়ে আছে সে ফ্লাইটে করে এসেছিল। একদম। আর বস, এই ট্রেসেস গুলো একদম ফ্রেশ, তার মানে এই লোকটা ইন্ডিয়া এসেছে 1 সপ্তাহ বেশি হয়নি। আচ্ছা, কিন্তু স্যার 1 সপ্তাহে তো অনেক লোক ইন্ডিয়া এসেছে, এটা জানবো কি করে ও কবে এসেছিল আর কোথায় ল্যান্ড করেছিল? এই পৃথিবীতে যত এয়ারলাইন্স আছে না, তাদের নিজেদের কোয়ালিটি মেনটেন করার জন্য প্রত্যেকে নিজেদের আলাদা আলাদা ডিসইনফেক্টিং স্প্রে ব্যবহার করে। যদি আমরা এটা জানতে পারি যে এই স্প্রেটা পার্টিকুলারলি কোন এয়ারলাইন্স ব্যবহার করে, তাহলে আমাদের কাজ সলভ হয়ে যাবে। আচ্ছা স্যার, ওই ট্রাঙ্ক থেকে কিছু পেয়েছেন যার মধ্যে ডেড বডি পাওয়া গেছিল? হ্যাঁ পেয়েছি তো, এই দেখো, ট্রাঙ্ক থেকে আমি এই মাটি, কাঁকড় আর কিছু ঘাস পেয়েছি। একবার আমি ভালো করে যদি পরীক্ষা করে নিই তবে এটা বলা সম্ভব যে এই ট্রাঙ্ক কোথা থেকে এনে ওই বাসের ছাদে রেখে দিয়েছিল। কত ঘন্টা পরে? তাড়াতাড়ি বলে দেবো ভাই। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি বলবো। ওই দেখুন স্যার, কে? ওই যে ট্রাঙ্ক নিয়ে যাচ্ছে। এরা দুজন কারা? স্যার এরা তো মোটু আর টোটু। মোটু আর টোটু? হ্যাঁ স্যার, এখানেরই লোকাল লোক, এদিক ওদিক ঘুরে বেড়ায়, কাজকর্ম কিছু নেই। লোককে টুপি পরিয়ে বোকা বানিয়ে ঘাপলা করেও 100-200 টাকা কামিয়েই নেয়। কিন্তু এইবার মোটু আর টোটু অনেক বড় ঘাপলা করেছে। দয়া স্যার, ওদের উপর নজর রাখো। হ্যাঁ, আর যেটা জানতে পারবে সেটা আমাকে ইনফর্ম করবে। স্যার,
পঙ্কজ একটা লিড পেয়েছে। ও সিসিটিভি ফুটেজে বাস স্টেশনে দুজনকে স্পট করেছে, মোটু আর টোটু। স্যার ওরা দুজন ওই ট্রাঙ্কটা নিয়ে বাস ডিপোর ভেতরে যাচ্ছিল। ওদেরকে পঙ্কজ ট্র্যাক করছে। ভেরি গুড। স্যার হ্যাঁ, স্যার আমি এখান থেকে অপারেট হওয়া সব এয়ারলাইন্স চেক করেছি। শুধু একটা এয়ারলাইন এই ধরনের স্প্রে ইউজ করে, যার ব্যাপারে আমাদের সালুখে স্যার বলেছেন। ফ্লাইটের ডিটেলস বের করেছো? হ্যাঁ স্যার, ওদের দুটো এমন ফ্লাইট আছে যেটা ভিকটিমের ডেথ টাইমের সঙ্গে ম্যাচ হচ্ছে। সব প্যাসেঞ্জারদের সঙ্গে কথা হয়েছে, শুধু একজন ছাড়া। এই যে কপিল, ডেট অফ বার্থ 1987, মানে এখন ওর বয়স 38 বছর। স্যার এ তো আমাদের ভিকটিমের সঙ্গে ম্যাচ করছে। ওর ব্যাপারে কিছু জানা যায়নি, আর যে নাম্বারটা পাওয়া গেছে সেটা বন্ধ আছে। কোথা থেকে এসেছিল? সাউথ আফ্রিকা থেকে কোম্পানির কিছু কাজের জন্য এসেছিল। আর ওর সাথে আরও দুজন ছিল, অনিল আর নিশা, হাজব্যান্ড আর ওয়াইফ। আর স্যার এই সকলের টিকিট লাস্ট উইক সাউথ আফ্রিকাতে অনিলের যে কোম্পানি আছে সেখান থেকে বুক হয়েছে। হ্যাঁ পঙ্কজ, গুড, ঠিক আছে, আমি ওখানে আসছি। স্যার পঙ্কজ ওই দুজন মোটু আর টোটুকে স্পট করে নিয়েছে। ওরা ওখানে বাস স্টেশনের পাশে একটা বড়া পাওয়ার দোকানে বসে আছে। তাহলে যাও দয়া, তাড়াতাড়ি তুলে নিয়ে এসো। স্যার আর অভিজিৎ, এই অনিল আর নিশার সঙ্গে কথা বলো, দেখো ভালো করে জিজ্ঞাসাবাদ করো, দেখো কোনো গোলমাল নেই তো। আর বাকি রইলো আমাদের খুনি, যে এই লাশের পরিচয়টা আমাদের কাছে গোপন করতে চাইছে, সবটা আড়াল করতে চাইছে। তাড়াতাড়ি খোঁজো, আমাদের কাছ থেকে গা ঢাকা দেওয়ার আগেই ভালো করে খোঁজো। আসুন স্যার, ওই দুটো মাদর ওইখানে বসে রয়েছে। হ্যাঁ ভাই, দুটো বড়া পাও দাও। ওকে। আচ্ছা, শুকনো লঙ্কাটা একটু বেশি করে দেবে, আর কাঁচা লঙ্কাও দেবে, শরীরে যেন বেশ আগুন জ্বলে। আরে ভাই 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 ভাই, ব্যাস। আরে ঠিক আছে ঠিক আছে। আরে স্যার, আরে এত মানে কাল সকালে হিসেব দিতে হবে স্যার। আরে পঙ্কজ, তুমি না হিসাব দেবার আরে, ব্যাপারে এসব না, কিছু তুমি হয় ভীষণ নাকি কাঁচা। বলতো? চলো আমি তো তোমাকে সময় হিসাব দিতে হয় দিচ্ছি। নাকি? আবার বলছে এরকম। ছাড় না, কি করবো বল, জলই নিয়ে দেখছি। টেনশন নিচ্ছিস কেন? জল নেই তো কি করবো বল, ছেড়ে চলে গেছে। আরে যেতে দে না, আমাদের কি করার আছে? হ্যাঁ। আরে বাহ, তুই একটা কথা বল, আমাদের তো এখানে কিছু করার নেই, আমরা তো হচ্ছি সাধারণ মানুষ, আমাদের কিচ্ছু করার নেই, আমাদের দেখে যেতে আরে হবে। ভাই, এটা বড়া পাও তাই নয়, আমি তোকে বলবো, এমন এসব মনে কাজ হচ্ছে জানার মধ্যে যেন করিস না। রাক্ষসের দাঁত বুঝতে এগুলো। পেরেছি, এর কাজ নিয়ে থাক। আরে পঙ্কজ, আমি এই দেখেছি বড় পাও তুই খেতে নানা গেলেও কারণে বুকে দম লাগে। নাক গলিয়ে দিস। কিন্তু এটা খাবে কে স্যার? ব্যাপারটা বোঝাচ্ছি। আছে আমার দুজন কাছের হ্যাঁ দুটো ভাই, ভালোবাসে সবাই, ঠিক আছে, কিন্তু মোটু তুই কথাটা ঠিক আর বলছিস টোটু। না যে। মুখ খোল, খোল 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 খোল, মুখ খোল। আরে পঙ্কজ, হাত চেপে ধরো, প্রচুর শক্তি এদের। হ্যাঁ, ওই রকম ভারী ট্রাঙ্ক বাসের উপর উঠিয়ে দিয়েছে, জানো তুমি? আরে স্যার, প্রবলেম কি? একটা ট্রাঙ্কই তো ছিল। আরে ট্রাঙ্ক হলে তো কোনো ব্যাপারই ছিল না, ওর মধ্যে লাশও তো ছিল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খা 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 খা। কারা আপনারা? আরে ভাই, আমরা তো আমাদের ইন্ট্রোডাকশন দিইনি। এ পঙ্কজ স্যার খুব সাংঘাতিক লোক, ইনি সিআইডি থেকে এসেছে। সিআইডি পালা। আরে বস বস বস। আরে পঙ্কজ স্যার, এরকম করবেন না, ওরা ভয় পেয়ে যাবে। আমি দেখছি, এক মিনিট। ওকে স্যার। আগে এটা বল আমার, টোটু মোটু বাহুবলি ওই ট্রাঙ্কের মধ্যে কে ছিল আর কেন মেরেছিস ওকে? মেরেছি না স্যার, আমরা কাউকে মারিনি। আমরা তো জানি না যে ওই ট্রাঙ্কের ভেতর কোনো লাশ ঢোকানো আছে। উনি ওই ট্রাঙ্কটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন, তাই আমরা ভাবছিলাম যে আমরা যদি একটু হেল্প করতে পারি। এই মোটু, জিজ্ঞেস করো না বউটা কোথায় যাবে। আরে আঙ্কেল আঙ্কেল, এটা আপনি কি করছেন? এটা আপনি পারবেন না। আরে আপনি আমাদের বলুন না, আমরা নিয়ে যাচ্ছি। হ্যাঁ। কত টাকা নেবে বাবা? আরে কিরকম কথা বলছেন আঙ্কেল, আপনি যা দেবেন তাতেই আমরা খুশি। আপনি বলুন যে কোথায় রাখতে হবে বাবা, এটাকে। ওই যে ওই বাসটা আছে না, ওর পেছনে আরেকটা বাস আছে, বেশ ওটার উপরে রেখে দিলেই হবে। চল চল মোটু, চল চল। এক মিনিট। না বাবা, তোলো তোলো এটা। এই চল 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 মোটু, চল তোল সাবধানে বাবা, হ্যাঁ সাবধানে। তোল। ও ভারী এটা ভারী তো, আঙ্কেল। হ্যাঁ। কি ঢুকিয়েছেন এর ভেতর? সাবধানে সাবধানে।
স্যার ও ট্রাঙ্কে লাগানো স্টিকার সরাচ্ছিল, ওখানে ইংলিশে লেখা ছিল কভি এন, এইটুকুই দেখেছি আমরা। 150 টাকায় পুরো লাশ ওপরে তুলে দিলাম। আচ্ছা, তোমরা যখন ট্রাঙ্কটা নিয়ে যাচ্ছিলে তখন ওই লোকটা কোথায় ছিল? ও আমাদের পিছনেই ছিল। পিছনে ছিল? স্যার, মনে হচ্ছে এরা এই লোকটার কথা বলছে। এই লোকটাই ছিল? হ্যাঁ স্যার, এই ছিল। হ্যাঁ, ইনি ছিলেন। দেখুন স্যার, এবার আপনারা বিশ্বাস করছেন তো যে ট্রাঙ্কের লোকটা ইনি ছিলেন? আমাদের এনার সাথে কোনো সম্পর্ক নেই স্যার। পঙ্কজ, এই লোকটার একটা পরিষ্কার ছবি বার করো, আর এখানে আশেপাশে যত থানা আছে সবাইকে সার্কুলেট করে দাও। কেউ তো দেখেছে নিশ্চয়ই একে। ড্রাফটটা রেডি করে দিয়েছি আমি, কিন্তু এখনো অনেকগুলো প্রসিডিউর বাকি আছে কিন্তু। অনিল বাবু, ঠিক আছে। ও এই নিন স্যার, প্লিজ। হ্যালো স্যার। হাই। খুব ব্যস্ত মনে হচ্ছে, ডিস্টার্ব করলাম বোধহয় না? না স্যার, ঠিক আছে। আসলে লাস্ট উইক আমার জ্যাঠাবাবু মারা গেছেন। ওনার কোনো সন্তান নেই, তাই উনি ওনার উইলটা আমার নামেই করেছেন। তাই ওটারই প্রপার্টি হ্যান্ড ওভার চলছে এখন। ও নিশা, ওনারা সিআইডি থেকে এসেছেন। সিআইডি? আপনি আগে আমি ওনার জেঠুর লয়ার। হ্যাঁ, সোহাম। অনেক ফর্মালিটি স্যার। এত বছর সাউথ আফ্রিকাতে থাকার পর এখানের সিস্টেমটা সত্যি আমাদের জন্য খুবই কনফিউজিং। কিন্তু ওনারা এখানে কি করছেন? হ্যাঁ, আপনারা বললেন না যে আপনারা কপিলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে। কপিল কোথায়? ও কতবার ওকে আমি ফোন করে যাচ্ছি আর ও আমার ফোনই তুলছে না, সব সময় শুধু সুইচ অফ আসছে। হ্যাঁ, আরো ওকে এখানে আনো। তোমার পিএ হিসেবে ওর এই সমস্ত কিছু হ্যান্ডেল করা উচিত ছিল, কিন্তু না, তার তো কোনো পাত্তাই নেই। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে তুমি ওকে কিসের জন্য স্যালারি দাও। নিশা প্লিজ, এই কথাগুলো আর সবার সামনে বলা শুরু করো না। আমি আবার শুরু করলাম? তুমিই ওকে মাথায় তুলে রেখেছো। ও বলল আমাকে ইন্ডিয়াতে নিয়ে এসো, আমি নিজের ফ্যামিলির সঙ্গে দেখা করে ফিরে যাব। এলো ও? না, ইনফ্যাক্ট এয়ারপোর্ট থেকে বেরোনোর পরও একটা ফোনও করেনি তোমাকে। তো কপিল আপনারও কন্ট্যাক্টে নেই? না স্যার, আমি তো আপনাকে বললাম ফোনেই পাচ্ছি না ওকে। আর তার উপর ওর লোকাল অ্যাড্রেসও নেই আমাদের কাছে, আর না কোনো রিলেটিভের নম্বর আছে। এয়ারপোর্ট থেকে বাইরে বের হতে আপনি দেখেছিলেন তো? মানে ওখান থেকে ও কিসে গিয়েছিল, ট্যাক্সি করে না অটো করে? স্যার, কোনো টেনশনের ব্যাপার কি? মানে কিছু হয়েছে কপিলের? অ্যাকচুয়ালি আমরা একটা ডেড বডি পেয়েছি, আর আমাদের সন্দেহ হচ্ছে সেটা কপিলের। হোয়াট? কপিল মারা গেছে? না, এখনই কনফার্মলি বলতে পারছি না, এনকোয়ারি চলছে। আমি আপনাদের ওর ফটো দেখাচ্ছি, আপনারা কনফার্ম করে না নিন না, না। ফটো দিয়ে কোনো কাজ হবে না। যে ডেড বডিটা আমরা পেয়েছি সেটার মাথাটা কাটা রয়েছে। মাই গড, হোয়াট আ ক্রুয়েল ওয়ার্ল্ড। আপনার মনে আছে সেদিন কপিল কি পরেছিল? ব্ল্যাক। ব্ল্যাক ওর ফেভারিট কালার ছিল। আচ্ছা, এয়ারপোর্ট থেকে বাইরে যেতে তো দেখেছিলেন, কিসে করে গিয়েছিল? স্যার, ওর কোনো বন্ধু এসেছিল ওকে পিক আপ করতে। কিরকম দেখতে, কেমন ছিল? স্যার, গোঁপ ছিল আর বেশ ছিপছিপে চেহারা। ইনি? নট শিওর স্যার, কিন্তু ওরকমটাই লাগছে, কিন্তু এত বয়স্ক ছিল না। স্যার, হতে পারে ও মেকআপ চেঞ্জ করে নিয়েছিল। আচ্ছা, যে বন্ধুরা কপিলকে পিক আপ করতে এসেছিল কোন রঙের গাড়িতে এসেছিল? স্যার একটা পুরনো গাড়ি ছিল, ব্ল্যাক কালারের। আরে সালুকে কোথায় গেল বুঝতে পারছি না। স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন, আমি এয়ারপোর্টে সিসিটিভি ফুটেজ চেক করেছি। হ্যাঁ। অনিল আর নিশা যে ব্ল্যাক সেডানের কথা বলছিল সেটা ওখানেই দাঁড়িয়েছিল। ঠিকভাবে বোঝা যাচ্ছে না কে বসে আছে। হ্যাঁ স্যার, আমি অন্য অ্যাঙ্গেল থেকেও দেখেছি, কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু স্যার, এই গাড়িটা যে নামে রেজিস্টার্ড আছে তার খোঁজ পাওয়া গেছে। ওর নাম নিতিন। এটা তো ওই বুড়ো লোকটার মতো দেখতে লাগছে না যে বাস স্ট্যান্ড থেকে ট্রাঙ্কটা টেনে নিয়ে আসছিল? তার মানে হলো যে এই নিতিন এয়ারপোর্ট থেকে কপিলকে তুলে আনে, কোনো নির্জন জায়গাতে নিয়ে গিয়ে ওকে খুন করে, মাথাটা একদিকে ফেলে দেয় আর ধরটা ট্রাঙ্কের মধ্যে রেখে মোটু আর টোটুর সাহায্যে বাসে তুলে দেয়। অভিজিৎ, খোঁজো এই নিতিনকে। তুমি অ্যাড্রেস পেয়ে গেছো তো? হ্যাঁ লেটস গো। স্যার। হ্যাঁ। আরে ডক্টর সালুকে। হাই। হাই নয় ভাই। কেন ওয়েট করছেন? হাই বস।
হাই বস, মানে আমি বলতে চাইছি কাজই করছিলাম, তোমার কাজই করছিলাম। আমার বাড়ির কাজ করছিলে? না না, আমি নিজে ডিউটি করছিলাম, কিন্তু কাজেই তো লেগেছিলাম না। তাহলে এত দেরি করলে তুমি এই কাজটা করার জন্য কিছু পেয়েছো? হ্যাঁ পেয়েছি তো। আরে তুমি যা পেয়েছো বলো না। হ্যাঁ বলছি বস, আমি যখন ওই ট্রাঙ্কটা ভালো করে চেক করলাম তখন তার কর্নারে আর হ্যান্ডেলে আমি লাল রঙের সয়েল পেয়েছি, ল্যাটারাইট সয়েল, আর এতে আয়রন অক্সাইডের মাত্রা অনেক বেশি, আর কিছু ক্রিস্টালাইট সল্টও আছে। বস আমার মনে হয় এটা কোনো কোস্টাল এরিয়া। পুরো শহরটা নদীর ধারেই রয়েছে, এটা বোঝাতে হবে না। আরে এক মিনিট, আরো একটা ব্যাপার যা বিশেষ গুরুত্বপূর্ণ, আর এই সয়েলে আমি কিছু সিমেন্টের ডাস্টও পেয়েছি। সিমেন্টের ডাস্ট? তার মানে সিমেন্ট, এটা আবার হয়নি তো যে ওই এলাকার আশেপাশে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে? এক্স্যাক্টলি। দয়া, চল বোন। হ্যাঁ দাদা। এক্সকিউজ মি, আরে কে আপনারা? বাড়ির ভেতর ঢুকলেন কি করে? আমরা সিআইডি থেকে। নিতিন কোথায়? সবাই ওকেই খুঁজতে থাকে, মুদি দোকানি, পানের দোকানি, আর এখন সিআইডিও। তাছাড়া আমিও তো ওকে খুঁজছি। তার মানে? ম্যাডাম, যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে সেদিন থেকে ওকে ঘরে পাওয়াই যায় না। অর্ধেক দিন তো বাড়ি থেকে গায়েবই হয়ে যায়, আর তার উপরে বলেও যায় না। এখন 2 দিন হয়ে গেছে জানি না কোথায় আছে। এই জন্য এবার যখন নিজে বাড়ি আসবে দেখবে আমিই গায়েব হয়ে গিয়েছি। যাচ্ছি আমি আমার ভাইয়ের সাথে। চলো। আর আর আপনারা খুঁজে পেলে ওকে মনে করে বলবেন যেন যত খুশি এবার বাড়ির বাইরে থাকুক। এবার আর ওকে বাড়িতে আসার পর কেউ কিছু এক জিজ্ঞাসাও মিনিট করবেন বোন, তুই চুপ কর না। আরে কিন্তু আপনারা ওকে খুঁজছেন কেন? কিছু গন্ডগোল করেছে নাকি? আপনি কে? আমি নিতিনের শালা সমীর, ও হলো আমার বোন। অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ডে আমরা একটা ডেড বডি পেয়েছি, আর আমাদের সন্দেহ হচ্ছে নিতিনই ওকে খুন করেছে। হে ভগবান, গত জন্মে আমি এমন কি করেছিলাম ভাই যে এই জন্মে এরকম স্বামী পেয়েছি? 1 নম্বরের বাজে লোক একটা স্যার। মিথ্যে কথা বলে বলে আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছে। মিথ্যে বলে? মানেটা কি? আমাকে বলেছিল বিদেশে নাকি চাকরি করে। আমি ভেবেছিলাম 5 বছর বিদেশে কাজ করেছে যখন নিশ্চয়ই ও অনেক বড় লোক, কিন্তু বিয়ের পর দেখুন বিদেশ তো বাদ দিন, এখান থেকে কোনোদিন কোথাও নিয়ে যায়নি। না কোনো কাজ করে সে, আর তার উপর যাবতীয় নেশা। এক মিনিট, এই বিদেশে কোথায় কোথায় কাজ করতো? সাউথ আফ্রিকাতে। বলেছিল বিয়ের আগে নাকি 5 বছর ওখানে কাজ করেছে, আর ওই পার্সে তো ওই কোথাকার যেন সাউথ আফ্রিকার নোট নিয়ে ঘুরতো। আরে ওসব তো লোকাল মার্কেটে যে কোনো ফরেনারকে চাইলে এমনি দিয়ে দেবে। এক মিনিট। স্যার, ওই কপিলও তো সাউথ আফ্রিকাতেই ছিল। হতে পারে নিতিন আর কপিলের পরিচয় ওখানেই হয়েছিল। নিতিনের একটা বন্ধু আছে কপিল। নিতিন ওর কথা আপনাকে কোনোদিনও বলেছিল? না, তবে হয়তো ওর মতন কোন একজন ফালতু লোক। আমাকে কেন বলতে যাবে? ঠিক আছে, নিতিনের নাম্বারটা দিন তো। হ্যাঁ, এই নিন। আমার ফোন তো আজ পর্যন্ত তুললো না, আপনারটা জানি না আদৌ তুলবে কিনা। আরে আই স্যার, আই কি হয়েছে পঙ্কজ? আরে কত পিঁপড়ে স্যার এখানে, আমাকে খুব জোরে কামড়াচ্ছে। এখন এই পিঁপড়েও তোমায় বিরক্ত করছে? স্যার, নিতিনের ফোনের লোকেশন এখানেই দেখাচ্ছে। স্যার, ওইদিকে। গাড়ি।
স্যার আমাদের খুনি তো মরে গেছে। না পুরবি, একে খুন করা হয়েছে। এর মানে হলো আসল খুনি এখনো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে জানে জঙ্গলে সে একা নয়। বস, এই কপিল আর নিতিন, এদের দুজনের খুন একই অস্ত্র দিয়ে করা হয়েছে, এই অস্ত্র দিয়ে। স্যার, এই অস্ত্র থেকে বা নিতিনের বডি থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন? না অভিজিৎ, ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়া যায়নি, কিন্তু একটা ব্যাপার জানতে পেরেছি। কি? এই নিতিন ওর খুনিকে খুব ভালোভাবে চিনত, ওর ওপর এর খুব ভরসা ছিল, কারণ এর গলাটা পেছন দিক থেকে খুব সহজেই কাটা হয়েছে। মানে নিতিন গাড়ির সামনে বসেছিল একদম রিল্যাক্স মুডে, না হলে সে পিছনে ঘুরে দেখতো এত ক্লিন কাট কিছুতেই হতো না। শাহরুখে, দয়া আর পঙ্কজ যে মাটির স্যাম্পলটা দিয়েছে তোমাকে, সেটার কোনো ম্যাচিং পেয়েছো? হ্যাঁ বস, ওই দয়া আর পঙ্কজ যে মাটি এনেছে গোডাউন থেকে, সেই মাটি আর ট্রাঙ্কে লেগে থাকা মাটি দুটো ম্যাচ করেছে। আরো একটা বিশেষ কথা, ওই মাটিতে আমি পিঁপড়ে পেয়েছি। তো এই আমি ওই পিঁপড়েগুলোকে যখন ভালো করে চেক করলাম, তখন ওই পিঁপড়ের মুখে আমি ছোট ছোট মাংসের টুকরো পেয়েছি, মানুষের মাংসের টুকরো। মানুষের মাংসের টুকরো মানে? তার মানে হলো এটা ওখানে কোনো মানুষের লাশ পোতা আছে? লাশ নয় বস, লাশের টুকরো, এই কপিলের লাশের টুকরো। কারণ ওই পিঁপড়ের মুখে আমি যে মাংসের টুকরো পেয়েছিলাম, সেগুলো যখন ডিএনএ টেস্ট করলাম, ওই ডিএনএ এই কপিলের ডিএনএর সঙ্গে ম্যাচ করেছে। মাই গড! কিন্তু কপিলের বডি থেকে তো শুধু মাথাটাই উধাও। কপিলের মাথা মিসিং। এটার একটাই মানে দাঁড়ায় যে কপিলের মাথা ওই গোডাউনেই পুঁতে রাখা হয়েছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এত সময় নেই আমার হাতে। একটু এইদিকে বড় করে খুঁড়বে, এত দূর যেন আসে। স্যার, ওই এই নিতিনের ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন তাই না? হ্যাঁ, চেনো ওকে? হ্যাঁ স্যার, ও ছোটখাটো কাজকর্মের জন্য এখানে আসতো স্যার, এই লোডিং আনলোডিং এইসব করার জন্য। বলতো স্যার প্রোডাকশনের কেউ নাকি ওর পরিচিত আছে, কিন্তু স্যার পেছনে এই ব্যাকইয়ার্ডে আসা তো কারোর পক্ষে সম্ভব নয় স্যার, চারিদিক থেকে তো বন্ধ থাকে স্যার, আমরাই শুধুমাত্র এখানে আসতে পারি। আচ্ছা, কিছু করেছে স্যার ও? কাউকে খুন করে তোমারই ওই ট্রাঙ্কের মধ্যে বডিটাকে ঢুকিয়ে দিয়েছে, আর মাথাটাকে কেটে বোধহয় এখানে কোথাও পুঁতে দিয়েছে। খুন? আরে ভাই, তোমরা কিছু খেয়ে আসোনি নাকি? এক মিনিট স্যার। খোলো এটাকে। স্যার, আর কতক্ষণ সময় লাগবে? কেন, কোনো ফ্লাইট চলে যাবে নাকি তোমাদের? আমরা আপনাকে বললাম তো, বোন এই শহর ছেড়ে আমার সঙ্গে চলে যাচ্ছে, অনেক প্যাকিং বাকি আছে। এইভাবে শহর ছেড়ে তারাই যেতে চায় যারা এই শহরে বসে কোনো অপরাধ করেছে। আপনার হাজবেন্ড নিতিন মিসিং, কিন্তু আপনার মুখে কোনো চিন্তার ছাপই দেখিনি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এই বিয়েটা আমার জন্য অনেক আগেই শেষ হয়ে গেছে। এখনো কি করছে না করছে আমার কিচ্ছু যায় আসে না। আর আমরা যদি একথা বলি যে নিতিন বাবু খুন হয়েছে, তাহলে স্যার দেখুন, যা হচ্ছে এনাদেরকে নিয়ে হচ্ছে, আমাদেরকে কেন ডেকেছেন বলুন তো? আজ আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আসলে কি বলুন তো অনিল বাবু, আপনার জন্যও আমার কাছে একটা খবর আছে। কপিলের মাথা যেটা ধর থেকে আলাদা করা হয়েছে, সেই মাথাটা আমরা পেয়ে গেছি। একে চেনেন আপনারা?
এ তো আমার স্বামী নিতিন। স্যার ইনি তো সেই ব্যক্তি যিনি কপিলকে এয়ারপোর্ট থেকে পিক করতে এসেছিলেন। হ্যাঁ, এর নামই নিতিন, আর ইনি কপিলকে খুন করেন। এয়ারপোর্টে ও কপিলকে রিসিভ করে আর অনেক দূরে নিয়ে গিয়ে ওকে খুনও করে। আর মাথাটাকে ধড় থেকে কেটে দুটো অংশকে আলাদা আলাদা জায়গায় ফেলে দিয়েছে। আর তারপরে এই নিতিনকেও কেউ মেরে ফেলে। ঠিক আছে স্যার, যা হয়েছে খুবই খারাপ হয়েছে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আমাদেরকে কেন ডেকেছে। আসলে ব্যাপারটা কি অনিল বাবু, দুটো মার্ডার হয়েছে, এখন পর্যন্ত খুনিকে আমরা পাইনি। আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিন্তু কি করব, ইনভেস্টিগেশনে একটু সময় তো লাগে। হ্যাঁ, আচ্ছা, সাউথ আফ্রিকাতে কপিলের কোনো ফ্যামিলি মেম্বার আছে? মানে আমি জানি না, ওখানে একাই থাকতো না? কিন্তু স্যার ওর কিছুদিন আগে একজন নতুন গার্লফ্রেন্ড হয়েছিল, একদিনও আমার কাছে গিফটের জন্য সাজেশন চাইছিল। কে সে? আপনি কি চেনেন? না স্যার। স্যার মনে হয় অফিসে কেউ জানতে পারে, আমি জেনে আপনাদেরকে জানাচ্ছি। স্যার, হ্যাঁ, এটা নিতিন আর কপিলের সাউথ আফ্রিকার ডিটেলস। আচ্ছা, কপিল আর নিতিন সাউথ আফ্রিকাতে একসঙ্গে কাজ করতো না? জানি না তো স্যার। আমাদের ইনভেস্টিগেশন তো তাই বলছে। স্যার হতে পারে যে আমার কোম্পানি জয়েন করার আগে কপিল ওর সাথে কাজ এই করতো। কপিল কতদিন ধরে কাজ করছে আপনার সঙ্গে? স্যার 5 বছর হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু ও আমাকে বলেছিল যে ও আগে যেখানে কাজ করতো সেখানেও কাউকে চাকরি থেকে বার করে দিয়েছিল। তারপর ওর ওখানে বেশ কিছু ওয়ার্কার্সদের সাথে ঝামেলা হয়, আর তারপরেই ও হয়তো ওখানের চাকরিটা ছেড়ে আসতে বাধ্য হয়। কপিল নিতিনকে চাকরি থেকে বরখাস্ত করেছিল, তার কারণ ছিল নিতিন ও অফিসে আসতো মদ খেয়ে, তাই কপিল ওকে চাকরি থেকে ছাড়িয়ে দেয়। নিতিন রেগে যায়, আর তখন সে বাকি সমস্ত ওয়ার্কারদের কপিলের বিরুদ্ধে খেপিয়ে তোলে, আর তখন থেকেই কপিলের প্রবলেম শুরু হয়। স্যার, 2-1 বার ও হুমকিও দিয়েছিল। এই নিতিন কপিলকে খুব ঘৃণা করত। কিন্তু নিতিন যদি কপিলকে এতই ঘৃণা করবে, তাহলে কি এয়ারপোর্ট থেকে আনতে গেল কেন? আর কপিল ওর সঙ্গে গেলই বা কেন? এই প্রশ্নের উত্তর আমরাও খুঁজে বেড়াচ্ছি, যে কপিল ওর সঙ্গে কেন গেল। যাই হোক, আপনারা এখন যেতে পারেন, কিন্তু একটা শর্ত আছে, যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন সম্পূর্ণ হচ্ছে আপনারা এই শহর ছেড়ে কোথাও যাবেন না। আরে, আপনারা এখানেও এসেছেন? অন্তত শান্তিতে একটু ড্রিঙ্ক তো করতে দিন। যদি শান্তিতে খেতে আর বাঁচতে চাও তো সত্যিটা বলো, কারণ আমরা সিআইডি থেকে। যদি কিছু লুকো তাহলে রাতের স্বপ্নেও কিন্তু আমরা আসবো। দেখো, আমরা জানি তুমি নিতিনের বিষয়ে কিছু লুকোচ্ছ। না ম্যাডাম, আপনাদের এমনি মনে হচ্ছে। না 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 না, তুমি তো বলছিলে যে নিতিন কাজবাজ কিছুই করে না, একটা কুঁড়ে লোক। বাড়ির মধ্যে ফ্রিজ, ওয়াশিং মেশিন, তার স্ত্রীর হাতে দামি ফোন কোথা থেকে এলো? একজন কুঁড়ে লোক সৎ পথে থেকে এসব কিছু তো কিনতেই পারে না। তোমার জামাইবাবুকে মার্ডার করা হয়েছে, আর আমাদের লিস্টে তুমি আর তোমার দিদি দুজনের নামই আছে। আর এমনটা যেন না করতে হয় যে তোমাদের লকআপে নিয়ে গিয়ে সত্যিটা বের করতে হলো। কেন তোমরা রিস্ক নিচ্ছ? বলে ফেলো না সত্যিটা। ঠিক আছে, তাহলে আমি সব বলছি আপনাদের। আমার আর আমার বোনের জামাইবাবুর মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়ে গেছি। কোন কথা? আপনাদের কেসটা 1 নম্বরের নকল কেস। তার মানে? আমার জামাইবাবু আর কপিল একে অপরকে কখনোই হিংসা করতো না স্যার। ওরা তো একে অপরের অত্যন্ত ভালো বন্ধু ছিল। বন্ধু? কিন্তু কপিল তো নিতিনকে ড্রিঙ্ক করার জন্য চাকরি থেকে বের করে দিয়েছিল না? ড্রিঙ্ক আমার জামাইবাবু করেনি স্যার, কপিল করেছিল। কপিল 1 নম্বরের মাতাল।
জামাইবাবু ওর সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিল। তারপর আমার জামাইবাবু ইন্ডিয়াতে ফিরে আসে, আর কপিল প্রত্যেক মাসে আমার জামাইবাবুকে সাউথ আফ্রিকা থেকে টাকা পাঠাতে লাগলো। স্যার এই জন্যই নিতিন এত ভালোভাবে জীবন কাটাচ্ছিল। কিন্তু এত সিক্রেট কথা নিতিন তোমাকে কেন বলেছিল? ড্রিঙ্কসের ড্রিঙ্ক সব রহস্যের আবরণ সরিয়ে দেয়। সে তো দেখতেই পাচ্ছি। বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে, তাই তো কপিল নিতিনের গাড়িতে এত সহজে বসে চলে গেল। এই সমস্ত ঘৃণার ব্যাপারগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য নাটক করেছিল। কিন্তু স্যার এরা দুজন যদি বন্ধু হয় তাহলে নিতিন কপিলকে কেন মারলো? অভিজিৎ, তুমি বলেছিলে যে কপিল অ্যালকোহলিক ছিল। হ্যাঁ, সমীর তো আমাকে তাই বলেছিল। ও, তবে বস, আমার ল্যাবে যে ডেড বডিটা রয়েছে সেটা তো কপিলের হতে পারে না। কি? কিন্তু স্যার সমীর আমাদের মিথ্যে কথা বলবে কেন? সেটা তো আমি বলতে পারবো না দয়া, কিন্তু এটা অবশ্যই বলতে পারবো যে ওই ডেড বডিটা কপিলের হতে পারে না। কারণ বস, যদি কারো দীর্ঘদিন ধরে মদে আসক্তি থাকে তবে তার লিভারটা তো একদম ড্যামেজ হবে, ওর কার্ডিওভাস্কুলার সিস্টেমও ডিস্টার্ব হবে। কিন্তু আমি এর বডিটা চেক করেছি, তাতে এরকম কোনো চিহ্ন নেই। নো সিরোসিস, নো স্কার, নাথিং। কিন্তু স্যার ওই সাউথ আফ্রিকা থেকে আসা মেডিকেল রেকর্ডস, ওই রেকর্ডটা তো নকলও হতে পারে। কিন্তু এই কথাটা তো কনফার্মড যে ওই লাশটা কপিলের নয়। 100% কনফার্ম বস। তার মানে কেউ কঠিন পরিশ্রম করছে আমাদের এটা বোঝানোর জন্য যে কপিল মারা গেছে। যদি কপিল বেঁচে থাকে তাহলে ওই লাশটা কার? সেটা তো সাউথ আফ্রিকাতে বসে থাকা কোম্পানির কেউ বলতে পারবে। দয়া, ওই ডিপার্টমেন্টের সঙ্গে কানেক্ট করো যারা সিন্দুক বানায়। স্যার স্যার আমার মনে হচ্ছে এই কপিল এই সব কিছুর প্ল্যান করছে। ও নিজেকে মৃত বলে ঘোষণা করে হতে পারে কোনো বড় ফ্রড করছে। দয়া, সমীর কিন্তু আমাদের বলেছিল যে কপিল অ্যালকোহলিক ছিল। ড্রিঙ্ক করা লোক মুখ দিয়ে মিথ্যে কথা বলতে পারে স্যার, কিন্তু ওর শরীর সত্যি কথা বলেই দেয়। অনেক দিন ধরে যারা ড্রিঙ্ক করে তাদের হাত সব সময় কাঁপতে থাকে স্যার। আর ওই কাঁপা হাত আমিও দেখেছি। দয়া, ফোন করো সাউথ আফ্রিকাতে, কারোর ভিসা ক্যান্সেল হতে চলেছে। হাত উপরে। পিছিয়ে যা, ওইখানে দাঁড়িয়ে থাকবি। স্যার স্যার আপনারা এখানে? আর একে? এ আপনার সিন্দুক ভেঙে চুরি করতে এসেছিল। পাসওয়ার্ড জানে না বলেই ভাঙার চেষ্টা করছিল। এখন এই অশিক্ষিত কি করে বুঝবে এটা ভাঙা? খুবই মুশকিল। থ্যাংক গড স্যার, আপনারা টাইমে এসে গেছেন। কিন্তু আপনারা কিভাবে জানতে পারলেন যে এখানে চুরি হচ্ছে? আসলে জানেন তো, আমরা আপনার বাড়ির সিকিউরিটি অ্যালার্মের সঙ্গে কানেক্টেড আছি। যেই অ্যালার্ম বেজে উঠেছে আমরা বুঝে গেছি যে আপনার বাড়িতে কোনো একটা প্রবলেম হচ্ছে। তবে আপনি একবার নিশ্চিত হওয়ার জন্য সিন্দুকটা খুলে দেখে নিন, কোনো কিছু আবার চুরি হয়ে যায়নি তো। না স্যার, ঠিকই তো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, ঠিকই তো আছে একেবারে। যখন চোর সিন্দুক খুলতে পারেনি তাহলে ঠিক আছে। তাহলে একবার আমাদের জন্য সিন্দুকটা খুলে দেখে নিন। আমরা যখন এতটা দূরে এসেছি তখন একটু দেখে যাই যে কোনো গন্ডগোল হয়নি তো এখানে। না না, তাহলেও দেখে নিন। হ্যাঁ, কি হয়েছে? নিজের সিন্দুকের পাসওয়ার্ড কি ভুলে গেলেন নাকি? না স্যার, মানে এমনটা নয়। আসলে কি বলুন তো, এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল,
তাই মাথা থেকে বেরিয়ে গেছে। আপনি আমাকে 1 মিনিট দিন। না না ঠিক আছে, খুলতে পারবেন না। আসলে অনিল এই ব্র্যান্ড নিউ সিন্দুক ইন্ডিয়াতে আসার আগে অর্ডার করেছিল, আর এর পাসওয়ার্ড অনিলের আঙ্কেলের লয়ার সেট করেছিল। স্যার, অনিল তো আমি। যদি আপনি অনিল হন তাহলে আপনার এই লকারের পাসওয়ার্ডটা জানা উচিত। আপনার আঙ্কেল পুরো সম্পত্তি আপনার নামে করে দিয়েছে, কিন্তু এই লকারের পাসওয়ার্ড দেয়নি। স্যার, স্যার এই দেখুন, টাকা ভর্তি ব্যাগ পেয়েছি উপরে। পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল ওরা। না না স্যার, আমরা কেন পালাবো? আর স্যার আর কোথায় পালাবো? আমরা তো সবকিছু আপনাকে বলে দিয়েছি, তাই না? আমাদের এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো কানেকশন নেই স্যার। আচ্ছা ধরে নিচ্ছি আপনারা পালাচ্ছিলেন না, কিন্তু এত বড় বাড়িটা বিক্রি করে অতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন? আরে স্যার, অবাক হবেন না, যে অ্যাপয়েন্টমেন্টের কথা আপনারা বলছিলেন ওই অ্যাপয়েন্টমেন্ট রেজিস্টার থেকেই ছিল, তাই না? স্যার আমি বুঝতে পারছি না এতে ভুলটা কি। আমি আমার নিজের বাড়ি বিক্রি করে সাউথ আফ্রিকা আবার ফেরত যাচ্ছি। সিম্পল। না না, এতটাও সিম্পল নয়। যদি আমি আপনার জায়গায় থাকতাম আর এই সব কিছু বিক্রি করে দিয়ে সাউথ আফ্রিকাতে শিফট করতাম। আরে স্যার, সবার কাজের ধরন আলাদা, আমরা সবাই আলাদা তো। আপনি অভিজিৎ, নিশা, আমি অনিল। এটাই তো, আপনি তো অনিল নয়। কারণ আসল অনিল ইনি। নো, শাট আপ, শাট আপ। আমি সত্যিকারের অনিল। অনিল তুমি নও। অনিল তো ও ছিল যার লাশ আমরা বাসের ওপর ট্রাঙ্কের মধ্যে পেয়েছি। যদি আসল অনিল মরে যায় তো এই লকারের পাসওয়ার্ড তুমি কি করে জানবে? হ্যাঁ, কি যেন বলেছিলে তুমি? সাউথ আফ্রিকাতে গিয়ে অফিসে খোঁজ নিয়ে নেব। তো তোমার কাজটা আমরা করে নিয়েছি, সব খোঁজ নিয়ে নিয়েছি। আরে স্যার, সরি, আপনাদের মধ্যে কেউ কাটি বলছে না? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে স্যার। সরি 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 স্যার, আপনি ঠিকই বলেছিলেন, এটা ভাঙা যাবে না। পুরো দম লাগিয়ে দিলাম, হাত ভেঙে গেল, এইটা ভাঙেনি। এসব আমাদেরই প্ল্যান ছিল। আমরা জেনে গেছিলাম যে তুমি অনিল নও, তুমি কপিল। আর এই যে ইনি তোমার বউটাও নয়, তোমার গার্লফ্রেন্ডে। এই সমস্ত প্ল্যান তুমি এই জন্যই করেছিলে যাতে অনিলের সমস্ত সম্পত্তি হাতাতে পারো। স্যার, আমরা দুজনে মিলেই এটা করেছি। অনিল কেমন দেখতে শুধু আমরা দুজনেই জানতাম। ভারতে ওর তেমন কেউই ছিল না, সোশ্যাল মিডিয়াতেও কোনো অ্যাকাউন্ট ছিল না, তাই আমি ওর আইডেন্টিটিটা চুরি করলাম। প্ল্যানটা খুবই ইজি ছিল। এক্স্যাক্টলি, খুব ইজি প্ল্যান ছিল। যদি তুমি তোমার ওই বোকা বন্ধু নিতিনকে বডিকে ডিসপোজ করার জন্য প্রেশারাইজ না করতে। প্ল্যান পারফেক্টই ছিল। অরিজিনাল প্ল্যানটা ছিল বডিটা শহরের বাইরে নিয়ে গিয়ে খাঁদে ফেলে দেওয়ার। ব্যাস, কিন্তু তোমার ওই গাধা বন্ধুটা কি করলো? বডিটাকে শহরের একটা বাস স্ট্যান্ডে গিয়ে বাসের উপর রেখে দিল। ক্যান ইউ বিলিভ দিস? আরে ভয় পেয়েছিল ও। আর তাই জন্য তুমি ওর মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছো, যাতে ও তোমাদের দুজনের রূপটা সবার সামনে খুলে দিতে না পারে। হ্যাঁ, ড্রিঙ্ক করার অভ্যেস থাকার জন্য তোমার প্ল্যানটা ভেস্তে গেল, কারণ অনিল ড্রিঙ্ক করতো না। তুমি বাইরে থেকে তো অনিল সেজে নিলে, কিন্তু ভিতর থেকে ওর মতো হতেই পারলে না। তোমার অভ্যেস আর ওর বডি মিসম্যাচ করে যায়। আর তোমার এই কাঁপা কাঁপা হাতটা সমস্ত রহস্য খুলে দিয়েছে। এখন বুঝতে পারলে ড্রিঙ্ক করলে কি হয়। আর তাছাড়া এই কেসে সমস্ত রহস্য তো এই লকার খুলে দিয়েছে। মানুষ মিথ্যে বলতে পারে, লকার নয়।